শহরে একের পর এক মানুষ খুন হচ্ছে। এই খুনগুলো করছে এক সিরিয়াল কিলার। কিন্তু দক্ষিণ কোরিয়ার যত সকল ডিফেন্স আছে কেউ তাকে খুঁজে পায় না। এই রহস্যময় ব্যক্তির কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায় না। কিন্তু হঠাৎ করে ওই খুনি একদিন না বুঝেই দক্ষিণ কোরিয়ার সব থেকে ভয়ঙ্কর গ্যাংস্টারকে খুন করতে চায়। সেই গ্যাংস্টারও বুঝে গিয়েছিল তাকে তার প্রতিপক্ষ নয় অন্য কেউ হামলা করেছে। এই বিষয়টা সে পরের দিন আরো বেশি শিওর হয়ে যায়, কারণ সে যে মেয়েটাকে স্কুলে ছেড়ে দিয়েছিল সেই মেয়েটাকে ওই কিলার নির্মমভাবে খুন করেছে। এরপরেই শুরু হয়ে যায় তার গ্যাং নিয়ে ওই সিরিয়াল কিলারকে খোঁজার এক দুর্দান্ত লড়াই। তার সঙ্গে যুক্ত হয়ে যায় শহরের সব থেকে বড় পুলিশ অফিসার। তবে এখানে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে ওই সিরিয়াল কিলারকে আগে খুঁজে পাবে সেই তাকে মেরে ফেলবে। তাহলে শেষমেশ কে আগে পেয়েছিল সেই রহস্য দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই একটি সাদা রঙের গাড়িকে দেখানো হয়, যেটি একটি কালো রঙের গাড়িকে ফলো করছিল। তখন রাত গভীর হয়, রাস্তা প্রায় ফাঁকা ছিল। যখন গাড়ি দুটি একটি নির্জন জায়গায় গিয়ে পৌঁছায় তখন সাদা গাড়িটা ইচ্ছে করে কালো রঙের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন সাদা গাড়িটি থেকে লোকটি বাইরে বেরিয়ে আসে এবং প্রমাণের জন্য গাড়িটির যে অংশে ক্ষতি হয়েছে তার একটা ছবি তুলে রাখতে চায়, কারণ যাতে করে সে বীমার টাকা নিতে পারে। তখনই সিরিয়াল কিলারটি হেসে বলে, এই ছবিগুলো তোমার কোনো কাজেই আসবে না। এটা বলে সিরিয়াল কিলার একটা ছুরি বের করে এবং ওই লোকটিকে কোপাতে শুরু করে। এক পর্যায়ে সে গাড়ির ভেতরে ঢুকে লোকটাকে খুন করে ফেলে। এরপর আমাদেরকে একজন সৎ পুলিশ অফিসারকে দেখানো হয় যার নাম ছিল তেসুক। সে গত রাতের মার্ডার স্পটে তদন্তের জন্য যাচ্ছিল। তখন সে ট্রাফিক জ্যামে আটকা পড়ে পাশে তাকালে একটি জুয়ার আড্ডা লক্ষ্য করে। এটা দেখতে পেয়ে সে গাড়ি থেকে নেমে সেখানে রওনা হয়। সে ওই আড্ডার ভেতরে ঢুকতে চাইলে ওখানকার গার্ডরা তাকে বাধা দেয়, কিন্তু তেসুক পুলিশ অফিসার হয় সেই গার্ডদেরকে মেরে ভেতরে ঢুকে আসে এবং ওখানকার ম্যানেজারকে গ্রেফতার করে নেয়। এরপর সিন পরিবর্তন হলে একজন কুখ্যাত গ্যাংস্টার জাংশুকে দেখানো হয়, যেখানে সে তার বিরোধী পক্ষের একজনকে পাঞ্চিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে বক্সিং প্র্যাকটিস করছিল। তখন তার ডান হাত তাকে জানায় যে তাদের জুয়ার আড্ডায় তেসুক আবারও ঝামেলা করেছে। আসলে তেসুক প্রায় সময় তাদের সঙ্গে ঝামেলা করত, কারণ সে গ্যাংস্টারদেরকে একদমই সহ্য করতে পারে না। এটা শুনে জাং তেসুকের ঊর্ধ্বতম কর্মকর্তাকে বিষয়টি জানায় এবং বলে সে যদি তেসুককে আটকাতে না পারে তবে মাসে মাসে তারা পুলিশকে যে টাকা চাঁদা দিত সেটা দেওয়া একেবারেই বন্ধ করে দিবে। এদিকে তেসুক গত রাতের সেই ক্রাইম স্পটে গিয়ে পৌঁছায়। সেখানে ফরেনসিক টিমও তাদের সঙ্গে কাজ করছিল। তেসুক ভিকটিমের লাশ একবার দেখার পর পুরো গাড়িটাকে ভালো করে লক্ষ্য করে। তখন সে গাড়ির পেছনে কিছু সাদা রঙের দাগ লক্ষ্য করে এবং ফরেনসিক অফিসার সিজনকে বিষয়টা দেখতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জাংয়ের প্রতিপক্ষ সাংকে দেখতে পাই। সে জাংয়ের এলাকায় ঢুকে তার বেআইনি ব্যবসাগুলো শুরু করতে চাইছিল। জাং তাকে এটা করতে বারণ করে, কিন্তু সাং তার কোনো কথাই পাত্তা দেয় না। এটা দেখতে পেয়ে জাংয়ের ডান হাত খুব রেগে যায় এবং এক পর্যায়ে সাংয়ের সহকারীর সঙ্গে হাতাহাতি করতে শুরু করে। তাদেরকে থামিয়ে দিয়ে সাং জাংকে হুঁশিয়ারি দিয়ে জানায় যদি সে শান্তিতে থাকতে চায় তাহলে তাকে তার কথা মেনে চলতে হবে। এরই মধ্যে জাং তার নিজের লোককেই ধরে একটা ঘুষি মেরে দেয় এবং সাংয়ের সামনে তার সহকারীর দুইটি দাঁত একেবারে হাত দিয়ে টেনে খুলে ফেলে। সে বলে, আমি বড়দের মাঝখানে কথা বলা একদমই পছন্দ করি না, আর কিভাবে শান্তিতে থাকা যায় সেটা সে খুব ভালো করেই জানে। এসব নিজেদের চোখের সামনে দেখতে পেয়ে সাংদের অবস্থা পুরোপুরি টাইট হয়ে যায়। অন্যদিকে থানায় পুলিশ অফিসাররা সেই খুনের কেসটা নিয়ে তদন্ত করছিল। তারা এই খুনের পেছনের কারণগুলো জানার চেষ্টা করছিল। তবে তেসুকের বস যখন জানতে পারে যে ঘটনাস্থলে ভিকটিমের মানিব্যাগ পাওয়া যায়নি, তখন সে জানায় এই কেসটিকে ডাকাতি হিসেবে তদন্ত করে এগিয়ে নিতে। কিন্তু তেসুক তা মানতে একদমই রাজি না। সে জানায় এটা অবশ্যই কোনো সিরিয়াল কিলার করেছে। এটা বলে সে আরো কিছু সমাধান না হওয়া সেই কেসের ফাইলগুলো তার বসকে দেখায় এবং জানায় গত রাতে খুন হওয়ার সাথে এই খুনগুলোর হুবহু মিল পাওয়া গিয়েছে, কারণ এই সব কেসগুলোতে সেই কিলারকে ভিকটিম এলোপাথারিভাবে খুন করেছে। তবে জাংয়ের জুয়ার আড্ডায় গিয়ে ঝামেলা করার কারণে তেসুকের উপর তার বস অনেক বেশি চটেছিল। সে যেন তেসুকের কাছে প্রমাণ থাকলেও তার কোনো কথাই পাত্তা দেয় না। উল্টো সে তেসুককে অপমান করে বলে তেসুক প্রমোশন পাওয়ার লোভে এই সিরিয়াল কিলারের গল্প বানাচ্ছে। এতে করে তেসুক ভীষণ ক্ষেপে যায়। অন্যদিকে
জাংকে আবারও দেখা যায় সে সাংদের সঙ্গে কথাবার্তা শেষ করে সেখান থেকে বেরিয়ে এসেছে। সে তার সহকারীকে জানায় সে একা ড্রাইভ করে এখান থেকে বাসায় যাবে। এটা বলে সে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে মাঝপথে হঠাৎ করে একটি গাড়ি এসে তার পেছনে ধাক্কা দেয়। দেখা যায় এটা হলো সেই সিরিয়াল কিলারের গাড়ি। কিন্তু বেচারা কিলার তো জানে না সে কার সঙ্গে লাগতে এসেছে। দুজনেই তাদের গাড়ি থেকে বেরিয়ে আসে। সেই সিরিয়াল কিলার জানায় বৃষ্টির কারণে রাস্তা খুব বেশি পিচ্ছিল হওয়ার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। জাং লক্ষ্য করে তার গাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই সে লোকটাকে কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। এই কথা বলে সে যখন নিজের গাড়িতে উঠতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এসে সেই সিরিয়াল কিলার তার উপর অ্যাটাক করে বসে। তার সাথে থাকা ছুরি দিয়ে সে জাংয়ের বুকে এবং পিঠে ক্রমাগত আঘাত করতে শুরু করে। তবে জাংয়েরও কম শক্তি ছিল না। সে তার এমন আঘাত অবস্থাতে সেই সিরিয়াল কিলারের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিলারও কিছুতেই থামছিল না। দুজনের মধ্যে এক ভয়াবহ ফাইট শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে জাং কিলারের হাত থেকে সেই ছুরিটা কেড়ে নিয়ে সোজা তার বুকেই বসিয়ে দেয়। এতে করে কিলার নিজের প্রাণ বাঁচাতে ছুটে তার গাড়িতে উঠে পড়ে এবং যাওয়ার সময় জাংকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় জাংকে ইমার্জেন্সি সার্জারির জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে কাংশিক এই খবর জানতে পেরে তার দলবল নিয়ে সোজা হাজির হয় সাংয়ের আস্তানায়। কারণ তারা এটাই ভেবেছিল যে সাং তাদের বসকে মারার জন্য লোক পাঠিয়েছিল। এজন্য দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে একটা নির্জন জায়গায় তার গাড়ি পার্কিং করে নিজের বুকের ক্ষতটা নিজেই সেলাই করছে। তবে তার জীবনে এই প্রথম কোনো শিকারকে এইভাবে হাতছাড়া করার কারণে সে ভীষণ ক্ষেপেছিল। তাই সে আবারও নতুন শিকারের খোঁজে সোজা একটা কুকুরের দোকানের সামনে চলে আসে এবং দোকানের মালিক আসলে তাকে মেরে ফেলে। এদিকে জাংকে দেখা যায় সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে গিয়েছে। জাং তার সহকারীকে জানায় এই কাজটা সাংয়ের নয়, কারণ ওই লোকটার অ্যাটাক কোনো সাধারণ গ্যাংয়ের মতো নয়। সে ওই কিলারের গাড়ির নম্বর এবং গাড়ির মডেলের নাম লিখে তার সহকারীকে দিয়ে দেয় এবং দ্রুত ওই লোকটাকে খুঁজে বের করতে বলে। এরই মধ্যে হাসপাতালে রিপোর্ট দেখতে পেয়ে তেসুক তার সঙ্গে দেখা করতে চলে আসে। আর সে এসেই জাংকে খোঁচা মেরে কথা বলতে শুরু করে। সে বলে এত বড় গ্যাংস্টার হয়েও শেষমেশ তার অন্যের হাতে মার খেতে হলো। এরপর সে জাংকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জাং তাকে কিছুই জানায় না, কারণ জাং ঠিক করেছে সে ওই কিলারকে নিজের হাতেই মারবে। তবে তেসুকও হার মানার পাত্র ছিল না। সে হাসপাতালের পার্কিং লট থেকে জাংয়ের গাড়িটা খুঁজে বের করে। এরপর সে ভালো করে চেক করলে সে ওই গাড়িতেও একই সাদা রঙের দাগ দেখতে পায়। আর এই একই দাগ সে গল্পের শুরুতে খুন হওয়া লোকটার গাড়িতেও দেখেছিল। তো সে দ্রুত সেই দাগটার কয়েকটা ছবি তুলে নেয়। এরপর সে সোজা তার বসের সঙ্গে গিয়ে দেখা করে এবং তাকে জানায় জাংয়ের উপর ওই একই সিরিয়াল কিলার হামলা করেছিল। হয়তোবা জাং সেই কিলারের চেহারা দেখেছিল। এর জন্য সেই কিলারকে ধরার জন্য সে জাংকে থানায় এসে জিজ্ঞাসাবাদ করার কথা জানায়। কিন্তু তেসুকের বস প্রথম থেকে জাংয়ের দলে থাকায় সে এবার জাংয়ের এই ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যায়। আসলে সে কোনো মতেই চাইছিল না যে জাংকে কোনো পুলিশি ঝামেলায় পড়তে হোক। তবে তেসুক তার বসকে জানায় তারা যদি ওই কিলারকে ধরতে না পারে তবে জাংকে তারা মেরে ফেলবে, আর সেটা হলে বাকি কেসগুলো এভাবেই পড়ে থাকবে। এত কিছুর পরেও তার বস তেসুকের কোনো কথাই পাত্তা দিচ্ছিল না। এদিকে জাংকে দেখা যায় সে একজন আর্টিস্টের সাহায্যে ওই কিলারের স্কেচ বানিয়ে ফেলে। অন্যদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে কিছুতেই চুপচাপ ছিল না। সে একজন ট্রাক ড্রাইভারকে ধরে ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করে মেরে ফেলে। এরপর সেই ট্রাক নিয়ে পালাতে গেলে ট্রাকে থাকা ড্রাইভারের সহকারীকে দেখতে পেয়ে তাকেও মারতে যায়। তবে দুজনের হাতাহাতির এক পর্যায়ে কিলারের ছুরিটা হাইওয়ের রাস্তায় ছিটকে পড়ে যায়। অন্যদিকে তেসুককে দেখা যায় সে আবারও জাংয়ের জুয়ার আড্ডায় এসে রেড দেয় এবং সে জাংকে ভয় দেখানোর জন্য তাকে গ্রেফতার করার হুমকি দেয়। আসলে সে চাইছিল জাং যেন চাপে পড়ে সেই কিলারের ব্যাপারে সব তথ্য তাকে জানিয়ে দেয়। সে আরো বলে জাং যদি তাকে সাহায্য করে তবে সে তার জুয়ার আড্ডায় কখনো আর রেড দিবে না। এর পরের সিনেই দেখা যায় জাংয়ের সহকারী এসে তাকে খবর দেয় সিনতানজি নামের এক এলাকা থেকে কিলারের সেই গাড়িটা পাওয়া গিয়েছে। সে আরো জানায় ওই জায়গাটায় কিছুদিন আগে এক ট্রাক ড্রাইভার খুন হয়েছিল আর কিলারের গাড়িটা এখন তাদের গ্যারেজেই পড়ে আছে। এরপর সে জাংকে রাস্তা থেকে উদ্ধার করা সেই রক্তমাখা সেই ছুরিটা দেখায়। ছুরিটা দেখেই জাং একেবারে শিওর হয়ে যায় এটাই হলো সেই কিলারের ছুরি। এরপর সে তেসুককে কল করে তার সঙ্গে দেখা করার কথা জানায়। তেসুক আসলে জাং জানায় সে ওই কিলারকে ধরতে টাকা এবং ম্যান পাওয়ার দুটোই দিবে। আর এর পরিবর্তে তেসুক সেই কিলারের সমস্ত গতিবিধি এবং খোঁজ খবর জাংকে জানাবে যে কিলারকে আগে
আগে ধরতে পারবে কিলার তার কবজায় থাকবে। অর্থাৎ জাং যদি তাকে ধরতে পারে তাহলে সে তাকে মেরে ফেলবে এবং তখন তেসুক এই ব্যাপারে কোনো ঝামেলা করতে পারবে না। এখানে তেসুকও তার অফারে রাজি হয়ে যায়। এই কথা শুনে জাং তেসুককে সেই কিলারের গাড়ির চাবি এবং স্কেচটা দিয়ে দেয়। এরপর তেসুক তার টিমকে নিয়ে সেই গাড়িটা তদন্ত করতে শুরু করে দেয়, যাতে করে সেই গাড়িতে ওই কিলারের কোনো ফেলে যাওয়া তথ্য তাদের হাতে এসে পড়ে। অন্যদিকে জাং আবারও প্ল্যান করছিল যে কোনোভাবে তেসুক যদি সেই সিরিয়াল কিলারকে ধরতে পারে তাহলে তারা যে কোনো মূল্যে তেসুকের কাছ থেকে তাকে ছিনিয়ে আনবে। এরপর সে তার সহকারীকে পাঠায় তার প্রতিপক্ষ গ্যাংকে মারার জন্য। সে শাংকে কিলারের মতো করেই খুন করে এবং ইচ্ছা করে কিলারের সেই ছুরিটা সেখানেই ফেলে আসে। সে চেয়েছিল এই সিরিয়াল কিলারের ব্যাপারে সবাই জেনে যাক, পাশাপাশি এতে করে যেন পুলিশের উপরে চাপ আরো বেশি বেড়ে যায়। এরপর সেই ছুরিটা পরীক্ষা করার পর জানা যায় এই একই ছুরি দিয়ে কুকুরের দোকানের মালিক এবং ওই ট্রাক ড্রাইভারকে খুন করা হয়েছিল। এসব জানতে পেরে তেসুকতে রেগে গিয়ে সোজা জাংয়ের বাড়িতে এসে হাজির হয়, কারণ তার বুঝতে বাকি ছিল না যে শাংকে জাংই খুন করিয়েছে। জাং তেসুকের কাছে সত্যটা স্বীকার করে নেয়। এতে করে এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যদিও এখানে তেসুক জাংয়ের হাতে অনেক বেশি মার খায়। অন্যদিকে সিরিয়াল কিলারের ব্যাপারটা মিডিয়ায় পাবলিক হয়ে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেজন্য মেজর কেস স্কোয়াডের অন্য একটা টিমকে এই কেসটাকে হ্যান্ডেল করার জন্য পাঠায়। এদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে তার এই নিউজ টিভিতে দেখছিল। এসব দেখে সে খুব ভালো করে বুঝে যায় যে জাং তাকে ফাঁসাতে এসব করেছে। এরপর সে সোজা চলে যায় শাংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জায়গায়। সেখানে জাংকেও দেখা যায়। কিলার কৌশলে শাংয়ের সহকারীর কাছে গিয়ে তার হাতে একটা চিরকুট ধরিয়ে চলে আসে, যাতে লেখা ছিল শাং আমার ছুরিতে খুন হলে ওই খুনটা করিয়েছে জাং। সে জাংকে ইশারা করে দেখিয়ে দেয়। এদিকে তেসুক আর জাং আবারও কিলারের সেই গাড়িটাকে ভালো করে দ্বিতীয়বার পরীক্ষা করতে চলে আসে, কারণ প্রথমবার তারা এই গাড়ি থেকে সিরিয়াল কিলারের ডিএনএ কোনোভাবেই উদ্ধার করতে পারেনি। তবে এবার ভালো করে চেক করতে গেলে তেসুক গাড়ির ভিতরে একটা স্ট্রং ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। তবে এরই মধ্যে সেই জায়গায় শাংয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তার পুরো গ্যাং নিয়ে তাদের উপর হামলা করে বসে। তারা তাদের বসের মৃত্যুর বদলা নেওয়ার জন্য জাংকে মারতে এসেছে। তাদের সাথে জাং আর তেসুকের এক ভয়াবহ ফাইট শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে শাংয়ের সহকারী জাংয়ের বুকে প্রায় চাকু ঢুকিয়ে দিচ্ছিল, তবে ঠিক সেই সময় তেসুক এসে জাংকে বাঁচিয়ে নেয়। এতে করে উল্টো শাংয়ের অ্যাসিস্ট্যান্ট নিজের চাকুর আঘাতে নিজেই প্রাণ হারায়। এদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে একজন লোককে খুন করে তার গাড়ি নিয়ে পালায়। এমনকি সেই গাড়ির মালিকের স্ত্রীকে কল করে মুক্তিপণ দাবি করে। পরদিন খবর আসলে তেসুকের বস এই কেসটাকে তাকে সলভ করার দায়িত্ব দেয়। মূলত তাদের ধারণা ছিল যে এটা সেই সিরিয়াল কিলারেরই কাজ। এরপর যখন কিলার কল করে মুক্তিপণের টাকা নিয়ে একটা দোকানে আসার কথা জানায়, সেই সুযোগে তেসুকরা কিলারের ভয়েস রেকর্ড করে নেয়। এরপর তেসুক তার টিম নিয়ে সেই দোকানের আশেপাশে অবস্থান নেয়, যাতে করে সেই কিলারকে হাতে নাতে ধরতে পারে। তবে হঠাৎ করে তেসুকের নজর পড়ে তার পাশের ছাদের দিকে। সে দেখতে পায় সেই কিলার সেখানে লুকিয়ে আছে। তার আর বুঝতে বাকি থাকে না যে এটাই হলো সেই কিডন্যাপার। তেসুক তার পিছু নিলে কিলার সেই ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। তেসুক আর তার পুরো টিম সেই কিলারকে ধরার জন্য তার পিছু নিতে শুরু করে, কিন্তু কিলার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন অফিসে সাজিন সেই সিরিয়াল কিলারের গাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে তাদের অবাক করা তথ্য দেয়। সে বলে থানায় তাদের কাছে থাকা রিপোর্ট অনুযায়ী গত 3টি মাস ধরে এই লোকটা নিখোঁজ রয়েছে। ওই লোকটা যেই বাসায় থাকতো সেই বাসার মালিক ওই লোকটার ব্যাপারে মিসিং কমপ্লেন লিখেছিল। এটা শুনে তেসুক তদন্ত করার জন্য সোজা সেই বাড়িতে গিয়ে হাজির হয়। এরপর সে চাবি নিয়ে সেই রুমের মধ্যে ঢোকে। সেখানে সে অনেক কেমিক্যাল সহ অনেক সন্দেহজনক কিছু দেখতে পায়। এমনকি সে ওই রুমে কিলারের ছবিও দেখতে পায়। এরপর সে স্কেচের ছবিটার সাথে মিলিয়ে দেখে একেবারে নিশ্চিত হয়ে যায়। সে বুঝে যায় এই লোকটাই হলো সেই কিলার, আর সেদিন ছাদের উপর সেই লোকটাকেই দেখেছিল। এরপর সে ফেরার পথে জাংকে কল করে এই খবরটা জানিয়ে দেয়। পাশাপাশি মুক্তিপণ চাওয়ার সময় রেকর্ড করা সেই কিলারের ভয়েসটিও তাকে পাঠিয়ে দেয়। ভয়েস রেকর্ডটা শুনে জাং চিনে ফেলে ওই রাতেই সেই সিরিয়াল কিলার তার উপর হামলা করেছিল, আর ওই কিলারের নাম হলো কাংহু। এরপর তেসুক থানায় এসে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সহ সমস্ত তথ্য বের করে ফেলে, আর সেই সাথে সাথে তার কল রেকর্ডগুলোও বের করে ফেলে। এখান থেকে তারা কাংহুর এই 3 মাস আগে বাসা ছেড়ে চলে যাওয়ার আসল রহস্য জানতে পারে।
আসলে সিরিয়াল কিলার কাঙ্গু সেদিন রাতে জাংয়ের উপর হামলা করার পর সে জেনে গিয়েছিল যে জাং একজন বিখ্যাত গ্যাংস্টার এবং সে একদমই সুস্থ হয়ে গিয়েছে। এতে করে সেই কিলার খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে করেই হোক জাং তাকে অবশ্যই মারার জন্য খুঁজে বের করবে। তাই সে ওই দিন থেকে এখান থেকে পালিয়ে বেড়াচ্ছিল। আর এবার তেসুকের টিম আর জাংয়ের পুরো গ্যাং মেম্বাররা সবাই একজোট হয়ে বেরিয়ে পড়ে সেই সিরিয়াল কিলারকে খোঁজার জন্য। পুরো শহরেই তাদেরকে কয়েকটি দলে ভাগ করে সরিয়ে দেওয়া হয়। এরপর তাদের মিশন শুরু হয়ে যায়। শহরের ছোটখাটো হোটেল থেকে শুরু করে জুয়ার আড্ডা কোনো জায়গায় তারা বাদ রাখে না। তারা সমস্ত জায়গায় সেই কিলারকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা কাঙ্গুকে নাগালে পাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ করে একদিন জাংকে দেখা যায়। সে তেসুকের জন্য বৃষ্টির মধ্যে রাস্তার পাশে অপেক্ষা করছিল। এরই মধ্যে সেখানে একটা স্কুল পড়ুয়া মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখে জাংয়ের খুব মায়া হয়। তাই সে ওই মেয়েটিকে নিজের ছাতাটা দিয়ে দেয়। এরই মধ্যে বাস এসে পড়লে মেয়েটি ওই বাসে উঠে পড়ে। আর অবাক করা বিষয় হলো সেই সিরিয়াল কিলারকে এই বাসের মধ্যেই দেখা যাচ্ছিল। এরপর রাতের বেলা যখন তারা একসঙ্গে খাবার খেতে বসে, তখন টিভিতে একটা নিউজ চলছিল, যেখান থেকে তারা জানতে পারে একটা মেয়েকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। আর এটা হলো সেই মেয়েটি যাকে সকালে জাং তার নিজের ছাতাটা দিয়ে দিয়েছিল। এটা দেখেই তারা বুঝে যায় যে ওই কিলার তাদের আশেপাশে কোথাও রয়েছে। তাই তারা দ্রুত কিলারকে খুঁজতে বেরিয়ে পড়ে। পুরো শহরে তোলপাড় করে দেওয়া হয় কিলারকে খোঁজার জন্য। আর শেষমেশ তারা কাঙ্গুর ঠিকানা পেয়ে যায়। আর সেটা ছিল একটা হোটেল। তবে হোটেল রুমে ঢুকলে সেখানে তারা তাকে দেখতে পায় না। এর মানে কাঙ্গু এখন বাইরে রয়েছে। এরপর কিলারকে ধরার জন্য তেসুক আর জাংয়ের লোকেরা সেই বিল্ডিং এর আশেপাশে অপেক্ষা করতে থাকে। আর আসা যাওয়ার রাস্তায় তাদের লোকদেরকে পাহারায় বসিয়ে দেয়। এরপর রাত গভীর হলে কাঙ্গুকে দেখা যায়। সে একটা সাদা গাড়িতে করে সেখানে পৌঁছায়। তবে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি সুবিধাজনক নয় দেখতে পেয়ে সে পুরো খেলাটা ঘুরিয়ে ফেলে। তাই সে কোনো সময় নষ্ট না করে তার গাড়ির স্পিড বাড়িয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তার পেছনে তেসুক আর জাং দুজনেই কিলারকে ধরার জন্য পিছু করতে শুরু করে, কারণ কাঙ্গুকে যে আগে ধরতে পারবে কাঙ্গু তারই হবে। এবার কিলার আর তাদের মধ্যে বেশ ভালো একটা কার রেসিং চলতে থাকে। আর এই মুভির অ্যাকশন সিনগুলোর পাশাপাশি এই কার রেসিং এর ফাইটটা ছিল অসাধারণ। কি বন্ধুরা, ভালো লাগছে তো? তাহলে একটা লাইক করে দিও। এরপর একটা সময় জাং আর তেসুক কাঙ্গুকে দুই পাশ থেকে আটকে ফেলে, কিন্তু তবুও কাঙ্গু কিছুতে হার মানছিল না। সে কোনোভাবে কৌশলে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু একটা সময় তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় এবং তাদের সবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবুও কাঙ্গু গাড়ি থেকে বেরিয়ে পাশের একটা অন্ধকার গলিতে পালিয়ে যায়। জাং আর তেসুকের বাকি লোকেরা তার পিছু নেয়। তারা তিনজন তিন দিক থেকে কিলারকে খুঁজতে শুরু করে। তবে হঠাৎ করে জাংয়ের সহকারীর উপর পেছন থেকে এসে কাঙ্গু তার ছুরি দিয়ে আক্রমণ করে বসে এবং এলোপাথারি ভাবে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। তার চিৎকারের শব্দ জাং শুনতে পায়। তবে সেই জায়গায় তারা পৌঁছালে তারা আর সেখানে কাঙ্গুকে দেখতে পায় না। সেখানেই তার সহকারী মারা যায়। এটা দেখতে পেয়ে জাং আরো বেশি ক্ষেপে যায়। জাং পাগলের মতো মরণ কামড় দিয়ে কাঙ্গুকে খুঁজতে শুরু করে। একটা সময় সে মাটিতে রক্তের দাগ দেখতে পায় এবং সেই দাগ অনুসরণ করে এগোতে থাকে। একটা পর্যায়ে সে একটা ক্লাবে গিয়ে পৌঁছায় এবং সে সেখানে কাঙ্গুকে দেখতে পায়, যে কিনা সেখানকার একটা বাথরুমে একটা মেয়েকে জিম্মি করে রেখেছিল। তবে কাঙ্গু কিছু বুঝে ওঠার আগে জাং এসে তার উপর হামলা করে দেয়। সে কাঙ্গুকে মারতে মারতে সেখানেই অজ্ঞান করে ফেলে। এরপর জাং তেসুককে কল করে জানায় কাঙ্গু এখন আমার কবজায়। এই কথা বলে সে কলটা কেটে দেয় এবং কাঙ্গুকে টেনে তার গাড়িতে তুলে নেয় এবং এক পর্যায়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে এই খবর জানতে পেরে তেসুক দ্রুত তার টিমকে বলে জাংয়ের লোকেশন ট্রেস করার জন্য। অন্যদিকে জাংকে দেখা যায় সে ওই কিলারকে একটা জায়গায় এনে বেঁধে রেখেছে এবং তাকে আবারও মারতে শুরু করে। কিন্তু এত মার খাওয়ার পর কাঙ্গুর কোনো ফিল হচ্ছিল না। সে উল্টো পাগলের মতো করে হাসতে শুরু করে দেয়। এসব দেখে রেগে জাং যখন একটা বিশাল ছুরি দিয়ে কাঙ্গুকে শেষ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তেসুক এসে সেই জায়গায় হাজির হয়। আর তেসুকের গাড়ির ধাক্কা লেগে জাং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তেসুক কাঙ্গুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে জিজ্ঞাসাবাদের সময় কাঙ্গুকে সিরিয়াল কিলিং এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে এখানে সবকিছুই অস্বীকার করে, কারণ সে খুব ভালো করেই জানতো তার বিরুদ্ধে একটাও প্রমাণ নেই। আর যেসব
যেসব প্রমাণ ছিল তা দিয়ে এটা প্রমাণিত হয় না যে সে এই খুনগুলো করেছে। আর এখানে দেখা যায় কাঙ্গু তো চালাকি করে নিজের হাতের চামড়া পর্যন্ত নষ্ট করে ফেলেছিল, যাতে করে তাকে ফিঙ্গারপ্রিন্টের ঝামেলায় পড়তে না হয়। এদিকে জাংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এতে করে জাং বাধ্য হয়ে গা ডাকা দেয়। সেই সাথে তেসুক জাংয়ের সকল অবৈধ ব্যবসাগুলো রেড দিয়ে বন্ধ করে দেয়। এরপর কাঙ্গুর বিচারের দিন আসলে সে জজের কাছে নিজেকে নির্দোষ দাবি করে। আর এখানে পুলিশের হাতে পাকাপোক্ত প্রমাণ ছিল না তাকে খুনি প্রমাণ করার। এবার হয়তো সে এতগুলো খুন করার পরেও ছাড়া পেয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে জাং চলে আসে। সে পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করে এবং কাঙ্গুর বিরুদ্ধে সাক্ষী দেয়, কারণ জাংই হলো একমাত্র ভিকটিম যে কিনা কাঙ্গুর হাত থেকে বাঁচতে পেরেছিল। এরপর সে প্রমাণ দেখানোর জন্য নিজের শার্ট খুলে বিচারকের সামনে দেখায়। এমনকি সে পুলিশকে কাঙ্গুর বুক চেক করতে বলে, কারণ সেই রাতে সে কিলারের বুকে ছুরি মেরেছিল। আর শক্ত প্রমাণের জন্য সে কাঙ্গুর লেখা সেই চিরকুটটা বিচারককে দেখায়, যেটা কিনা সাংয়ের মৃত্যুর পর তার সহকারীকে কাঙ্গু দিয়েছিল। সাং আমার ছুরি দিয়ে খুন হলেও খুনটা আমি করিনি, খুনটা জাং করেছে। তবে কোর্টে আসার আগে বুদ্ধি করে জাং নিজের নামের অংশটুকু ছিঁড়ে ফেলে দেয়। এর কারণে বাকি খুনগুলোর সাথে কাঙ্গুর খুনের দায় জড়িয়ে পড়ে। এসব শুনে শাস্তিস্বরূপ বিচারক কাঙ্গুকে মৃত্যুদণ্ড ঘোষণা করে। আর এরই সাথে সে জাংকে গ্রেফতার করার নির্দেশ দেয়। এখানে জাংয়ের স্বীকারোক্তির আসল রহস্য জানা যায়। আসলে তেসুক জাংয়ের একটা ভয়েস রেকর্ডের সাহায্যে তাকে ব্ল্যাকমেল করছিল, যেটাতে জাং নিজেই স্বীকার করেছিল যে সে সাংকে খুন করেছে। আর সেজন্য জাং তেসুকের কথা মতো কাঙ্গুর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়। তবে এখানে তার একটা শর্ত ছিল। সে বলে কাঙ্গুকে যে জেলে রাখা হবে তাকেও সেই একই জেলে রাখতে হবে। এর পরের সিনে জাংকে সেই একই জেলে নিয়ে আসা হয়। আর যখনই কাঙ্গু জাংকে দেখতে পায় তখন সে ভয়ে আটকে ওঠে। এখানে জাং কাঙ্গুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তাকে সতর্ক করে আর তাকে বুঝিয়ে দেয় তার সামনে কি কি বিপদ হতে চলেছে। এরপর দেখা যায় কাঙ্গু যখন গোসল করছিল সেই সময় জং এসে হাজির হয়। সে তার দিকে তাকিয়ে অদ্ভুত রকমের একটা হাসি দেয়। আর এটা দেখে কাঙ্গুর চেহারায় ভয়ের একটা অদ্ভুত ছাপ ফুটে ওঠে, যেটা দেখে তার বুঝতে বাকি থাকে না যে এখন কাঙ্গুর অবস্থা কি হতে চলেছে। আর এরই সঙ্গে সঙ্গে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে যাও কাঙ্গুর সঙ্গে কি হয়েছে আর এই অসাধারণ গল্পটা তোমাদের কেমন লেগেছে, তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।